বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় জীবন পাঠ। যাদের জীবন রয়েছে তাদেরকে আমরা জীব বলি। আর বর্তমান পৃথিবীতে এই জীবকে নিয়েই বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, বিশেষ করে এই জীব জগৎকে টিকিয়ে রাখার জন্যই যত ধরনের রিসার্চে আজকে মানুষ নিয়োজিত রয়েছে। তার মধ্যে রয়েছে খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং এই জীবের ওপর তার চারিপাশে এনভায়রনমেন্টের কি ইফেক্ট রয়েছে এবং এই এনভায়রনমেন্টের কি ধরনের চেঞ্জিভিটি আসছে, সেটা কি জীবের জন্য হুমকি স্বরূপ না ভালো, এগুলি নিয়ে ইনশাল্লাহ আলোচনা হচ্ছে এখন আধুনিক পৃথিবীতে। এই অধ্যায়ে আমরা ইনশাল্লাহ জীববিজ্ঞানের সংজ্ঞা অর্থাৎ জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞানের শাখাসমূহ অর্থাৎ কোন কোন শাখাতে কোন কোন জীব পড়ে থাকে বা কোন কোন শাখাতে জীবের কোন কোন অংশ নিয়ে আলোচনা করা হয়, সেগুলো, জীবের নামকরণ পদ্ধতি অর্থাৎ বৈজ্ঞানিক যে দ্বিপদ নামকরণ পদ্ধতি রয়েছে সেটি, এবং জীবজগতের মধ্যে কারা রয়েছে এবং তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়ে আলোচনা করব। জীববিজ্ঞানের ধারণা। আমরা আমাদের চারিপাশে মূলত দুটি পদার্থ দেখতে পাই, একটি হচ্ছে জীব এবং অন্যটি হচ্ছে জড়। জড় পদার্থে নিয়ে আমরা মূলত পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে আলোচনা করে থাকি, কিন্তু জীববিজ্ঞান নিয়ে অর্থাৎ জীব এবং প্রাণী নিয়ে মূলত আমরা জীববিজ্ঞানে আলোচনা করে থাকি। জীববিজ্ঞান অনেক প্রাচীনতম একটি শাখা, যেখান থেকে গবেষণা ফলাফল অনেক আগে থেকেই হয়ে আসছে। জীববিজ্ঞান শিক্ষায় আমরা উদ্ভিদ এবং প্রাণীর গঠন, দৈহিক কাঠামো, তাদের শারীরবৃত্তীয় কার্যাবলী, তাদের কোষের কাজ, গঠন, কিভাবে তারা পুষ্টি সংগ্রহ করে, কিভাবে তারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলে, মূলত ওভারঅল ব্যাপার নিয়ে জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে যে সমস্ত জড় পদার্থের আলহামদুলিল্লাহ সাহায্য নেওয়া হয়, সেই সমস্ত জড় পদার্থ সম্পর্কেও জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। দেখা যায় যে কোনো একটি প্রাণী কিভাবে চলাচল করবে, তার দেহে রক্ত সঞ্চালন কিভাবে হবে, তার শ্বসন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, সে কিভাবে কাজ করবে, এগুলো মূলত জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। এই উদ্ভিদ এবং প্রাণী তাদের বেঁচে থাকার জন্য আলহামদুলিল্লাহ যে উপাদানগুলি দরকার তা তারা পরিবেশ থেকে গ্রহণ করে, যেমন উদাহরণস্বরূপ সূর্যের আলো, পানি। তাদের সাথে জীববিজ্ঞানের বা জীবের কি ধরনের সম্পর্ক রয়েছে তাও আলহামদুলিল্লাহ জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। বায়োলজি শব্দটি একটি ইংরেজি পারিভাষিক শব্দ। বায়োলজি দুটি শব্দ, ল্যাটিন শব্দ বায়োস এবং হচ্ছে লোগোস অর্থাৎ জ্ঞানের সমন্বয়ে গঠিত। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞানের সমন্বয়ে গঠিত। এই দুটো শব্দ মিলে বায়োলজি শব্দের উৎপত্তি, যার মূল অর্থ হচ্ছে জীববিজ্ঞান, এবং মূলত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই জীববিজ্ঞানের জনক। বায়োলজি বা জীববিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যে বিজ্ঞানে জীবের গঠন, জৈবনিক প্রক্রিয়া, জীবন ধারণ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায়, অর্থাৎ একটি জীবের স্ট্রাকচার, তার অভ্যন্তরীণ বা বাহ্যিক, তার দেহের শারীরবৃত্তীয় কার্যাবলী, উদাহরণস্বরূপ শ্বসনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, এগুলি নিয়ে আলোচনা, এবং জীবন ধারণ সম্পর্কে তার লাইফস্টাইল কেমন, সে কোন পরিবেশে থাকে, সে পরিবেশের সাথে কিভাবে খাপ খাইয়ে চলে, এগুলি ইনশাল্লাহ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাদেরকে আমরা
জীববিজ্ঞান বা বায়োলজি বলে থাকি। জীববিজ্ঞানের শাখাসমূহ আমরা জানি জীব জগৎকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে উদ্ভিদ জগৎ এবং একটি হচ্ছে প্রাণী জগৎ। ঠিক অনুরূপভাবে জীবের ধরন অনুসারে জীববিজ্ঞানের প্রধানত দুটি শাখা রয়েছে, একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং আরেকটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। এই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের ভিতরও বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, অর্থাৎ বিভিন্ন সেক্টর নিয়ে এই বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করা যায়। এখন কোন কোন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানটিকে আরো দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং অন্যটি হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান অঙ্গসংস্থান। এই অঙ্গসংস্থান পর্যায়ে একটি জীবের বাহ্যিক যে দৈহিক কাঠামো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়। শুধু বাহ্যিকই না, এর অভ্যন্তরীণ দৈহিক কাঠামো নিয়ে আলহামদুলিল্লাহ অঙ্গসংস্থান পর্যায়ে আলোচনা করা হয়ে থাকে। বাহিরের যে সমস্ত পার্টস রয়েছে, যেমন আমরা একটি প্রজাপতির ক্ষেত্রে তার বিভিন্ন অঙ্গাণুগুলো আমরা দেখতে পাচ্ছি, বাহ্যিক অঙ্গাণুগুলো। এই বাহ্যিক অঙ্গাণুগুলো নিয়ে অঙ্গসংস্থানের যে চ্যাপ্টারে বা অধ্যায়ে আলোচনা করা হয় তাদেরকে আমরা বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি বলে থাকি। এবং এই প্রজাপতির ভিতরের যে অংশটি রয়েছে, অর্থাৎ তার পৌষ্টিকতন্ত্র থাকতে পারে, শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, এগুলি নিয়ে অঙ্গসংস্থানের যে অধ্যায়ে আলোচনা করা হয় তাদেরকে আমরা ইন্টারনাল মরফোলজি বা আন্ত অঙ্গসংস্থান বলে থাকি। শ্রেণীবিন্যাস বিদ্যা। এই শ্রেণীবিন্যাস বিদ্যায় অধ্যায়ে আমরা একটি জীবের যে বিভিন্ন শ্রেণী রয়েছে, অর্থাৎ এটি কোন ক্লাসে, কোন বর্গে, কোন শ্রেণীতে, তার জগৎ কি, তার পর্ব কি, তার উপপর্ব কি, এগুলি নিয়ে আমরা মোটামুটি যে অধ্যায়ে আলোচনা করে থাকি তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। যেমন নরমালি ভাবে আমরা একটি দেখতে পাচ্ছি, যেমন ফাইলাম কর্ডাটা, অর্থাৎ কর্ডাটা ফাইলামের অন্তর্গত প্রাণীগুলি রয়েছে। যেমন আমরা এখানে একটি দেখতে পাচ্ছি প্রাণী, এখানে অন্য একটি প্রাণী দেখতে পাচ্ছি, এখানে অন্য একটি প্রাণী দেখতে পাচ্ছি। এই প্রাণীগুলো হচ্ছে ফাইলাম, দ্যাট মিন্স কর্ডাটা পর্বের অন্তর্গত। তার মানে একটি পর্বের অন্তর্গত আমরা অনেক পদার্থ বা অনেক প্রাণী আমরা এখানে লক্ষ্য করছি। ঠিক অনুরূপভাবে এই পর্বের উপপর্ব রয়েছে, এর ক্লাস রয়েছে, এর জগৎ রয়েছে, অর্থাৎ সেই সমস্ত জগৎ, উপজগৎ, পর্ব, উপপর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, এগুলো জীববিজ্ঞানের বা ভৌত জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে মূলত শ্রেণীবিন্যাস বিদ্যা। শারীরবিদ্যা। শারীরবিদ্যা অধ্যায়ে আমরা দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জৈব রাসায়নিক কার্যাবলী, অর্থাৎ ভিতরে কি ধরনের কেমিক্যাল অ্যাকশন বা রিঅ্যাকশন ঘটে থাকে, কি ধরনের রাসায়নিক কার্যকলাপ সংঘটিত হয় তা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করে থাকি। অর্থাৎ দেহের অভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গাণু রয়েছে তারা বিভিন্ন ধরনের রাসায়নিক যে ক্রিয়া বিক্রিয়া সংঘটিত করে তা এই শারীরবিদ্যার আলোচ্য বিষয়। হিস্টোলজি। হিস্টোলজিতে জীবদেহের অভ্যন্তরে যে সমস্ত টিস্যু রয়েছে, অর্থাৎ কতগুলো কোষগুচ্ছ, তাদের স্ট্রাকচার, তাদের ডিভাইডেশন, তারা কিভাবে কাজ করে, এগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ হিস্টোলজিতে আলোচনা করে থাকি। ভ্রূণবিদ্যা। এই শাখায় আমরা মাতৃগর্ভে একটি জীবের উৎপত্তি থেকে শুরু করে ক্রমবিকাশ, অর্থাৎ একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করে তার পূর্ণাঙ্গ অবস্থায় রূপান্তর পর্যন্ত যে স্টেপগুলি থাকে তা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভ্রূণবিদ্যায় আলোচনা করে থাকি।
যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটি প্রাথমিক, এটা তারপরের স্টেপ, এটা হচ্ছে তার পরের পূর্ণাঙ্গ স্টেপ। ঠিক আমরা মানুষের ক্ষেত্রে এটি দেখতে পাচ্ছি এটি একটি প্রাথমিক, এটি তার পরের স্টেপ এবং এটি একটি পূর্ণাঙ্গ স্টেপ। কোষবিদ্যা। আমরা মূলত জানি যে জীবদেহের গঠনের একককে আমরা কোষ বলে থাকি। ভৌত জীববিজ্ঞানের যে শাখায় এই কোষের গঠন, কার্যাবলী, বিভাজন এগুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাদেরকে আমরা কোষবিদ্যা বলে থাকি। জেনেটিক্স বা বংশগতি। এই শাখায় আমরা বংশের পরম্পরা, তারপর হচ্ছে নতুন বংশের উৎপত্তি, দেখা যাচ্ছে কোনো বংশের ক্রমবিকাশ, কোনো বংশের অভ্যন্তরীণ পরিবর্তন, এগুলি নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই শাখায় আলোচনা করে থাকি। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই শাখার অন্তর্গত যে বিষয়টি হচ্ছে সবচেয়ে বেশি যেগুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেটা হচ্ছে জিন এবং হচ্ছে ক্রোমোজোম, যার কারণে আমরা আলহামদুলিল্লাহ বিজ্ঞানের ভাষায় জেনে থাকি যে বংশগতির ধারা বা বংশগতির যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো স্থানান্তরিত হয়ে থাকে। মূলত বংশ পরম্পরা বা বংশগতির ধারা সম্পর্কে এই শাখায় বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। বিবর্তন বিদ্যা। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ এই শাখায় আলোচনা করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট জীবের উৎপত্তি, এটা এখানে লক্ষ্য করা যায় এই বিবর্তন বিদ্যার অংশে। কিন্তু বিবর্তন বিদ্যার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে জীবের বৈশিষ্ট্য প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল জীবের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, কিন্তু ব্যাপারটা এমন নয় যে তাদের মানে একটি জীব অন্য একটি নতুন করে জীবে রূপান্তরিত হয়ে গেল। বিবর্তন বিদ্যা এই সমস্ত ব্যাপারকে কোন কোন সায়েন্টিস্ট তাদের মত প্রকাশ করে থাকেন, কিন্তু অনেক বিজ্ঞানী বিবর্তন বিদ্যায় এই সমস্ত দাবিকে নাকচ করে দেন। যেমন খুব কমনলি একটি ডারউইনের মতবাদ অনুযায়ী একটি দাবি রয়েছে যে বানর থেকে মানুষের কনভার্সন। আজকের বিজ্ঞানে, আধুনিক বিজ্ঞানে আমরা জেনে থাকি অনেক খ্যাতনামা বিজ্ঞানী ডারউইনের সেই মতবাদকে ভ্রান্ত মতবাদ হিসেবে আখ্যা দিয়েছেন। তার মানে বিবর্তন বিদ্যা বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বা বিভিন্ন কালের চেঞ্জের কারণে, সময়ের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি জীব তাদের বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য, বা দেখা যাচ্ছে যে আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি আর কি, বিজ্ঞানের ভাষায় দেখা যাচ্ছে যে এই প্রাণীটি এক সময় এমন, তারপর এমন, তারপর এমন, এই ধরনের অবস্থা তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। তো দেখা যায় যে পৃথিবীতে যে প্রাণের বিকাশ, আস্তে আস্তে তাদের ক্রমবিকাশ এবং এদের যে চেঞ্জিভিটি, এগুলি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আরো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেমন দেখা যায় অনেক সময় নতুন কোনো প্রজাতির উদ্ভব ঘটে বা নতুন কোনো প্রজাতি, দুটি ডিফারেন্ট প্রজাতি সংকরায়নের ফলে নতুন প্রজাতির উদ্ভব ঘটে, এটাও বিবর্তন বিদ্যার অন্তর্গত। কিন্তু বিবর্তন বিদ্যার মধ্যে যে সমস্ত ভ্রান্ত ধারণা রয়েছে, অর্থাৎ একটি রূপ থেকে আরেকটি রূপে কনভার্সন হয়ে যাওয়া, যেমন একটি স্বতন্ত্র জীব থেকে সরাসরি সেটি কনভার্ট হয়ে আরো একটি স্বতন্ত্র জীবে পরিণত হওয়া, এই মতবাদগুলি পুরোটাই ভ্রান্ত। বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা হচ্ছে যে জীবের সাথে তার চারিপাশে পরিবেশের যে সম্পর্ক, দ্যাট মিনস যেমন মাছ পুকুরে থাকে বা নদীতে থাকে, তো পুকুরে পরিবেশের সাথে মাছের একটি রিলেশন বা আন্তঃসম্পর্ক রয়েছে, এগুলি মূলত বাস্তুবিদ্যার আলোচ্য বিষয়। এন্ডোক্রিনোলজি। এখানে জীবদেহে যে বিভিন্ন ধরনের গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাদেরকে মূলত আমরা হরমোন বলে থাকি। যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে একটি থাইরয়েড গ্রন্থি রয়েছে।
এটা অগ্নাশয়, যেটি একটি গ্রন্থি। এদের থেকে রস বের হয়, যেমন অগ্নাশয় থেকে আমরা জানি অগ্নাশয় রস নিঃসৃত হয়। এই সমস্ত হরমোন নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেগুলোকে আমরা এন্ডোক্রাইনোলজি বলে থাকি। জীব ভূগোল, জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা, অর্থাৎ আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জীবজন্তুর আধিক্য লক্ষ্য করে থাকি। যেমন আমাদের সাবকন্টিনেন্ট এরিয়ায় রয়্যাল বেঙ্গল টাইগার আমরা অনেক দেখতে পাই, কিন্তু মরুভূমি এরিয়া বা পশ্চিমা দেশগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি নেই বললেই চলে। এটি হচ্ছে একটি উদাহরণ, যে উদাহরণটি জীব ভূগোলকে পরিস্ফুটিত করে, অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলের সাথে একটি নির্দিষ্ট প্রাণীর একটা রিলেশন, অর্থাৎ সেই ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার থাকার মতো একটি পরিবেশ, তার চাহিদা, সেগুলো মিলে রয়েছে। অর্থাৎ জীবের সাথে ভৌগোলিক অবস্থিতি সম্পর্কিত যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে জীব ভূগোল। ফলিত জীববিজ্ঞান। প্রত্নতত্ত্ববিদ্যা। প্রত্নতত্ত্ববিদ্যায় অনেক আগের জীব সম্পর্কে আলোচনা করা হয় বা জীবের মৃতদেহ নিয়ে আলোচনা করা হয়, যে সমস্ত জীব বর্তমানে পাওয়া যায় না, অর্থাৎ ধরে নেওয়া যায় তাদের বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু কালের আবর্তনে দেখা যায় অনেক সময় মাটি খুঁড়ে বিভিন্ন খনির ভিতরে বা প্রত্যন্ত এলাকা থেকে সেই সমস্ত জীবদেহের কঙ্কাল উদ্ধার করা যায়। এই সমস্ত প্রাগৈতিহাসিক কালে বা প্রাচীন কালের যে জীব নিয়ে বা তাদের অস্তিত্ব, তাদের মৃতদেহ, তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্নতত্ত্ববিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। জীব পরিসংখ্যান বিদ্যা, অর্থাৎ জীব পরিসংখ্যান বিদ্যায় আমরা বলতে পারি যে বিভিন্ন সময়ে কোন কোন জীবের আধিক্য, কোন জীব কমে গেল, কোন জীব বেড়ে গেল, কোন জীব ইকুয়ালিব্রিয়াম কন্ডিশনে রইল, তাদের অবস্থা আমরা যে শাখায় আলোচনা করে থাকি তাদেরকে আমরা জীব পরিসংখ্যান বিদ্যা বলে থাকি। যেমন আমরা প্রায় শুনতে পাই যে সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়েছে বা সুন্দরবনে অন্য কোনো প্রাণীর সংখ্যা গণনা শুরু হয়েছে, এটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যার অন্তর্গত। পরজীবী বিদ্যা। পরজীবী হচ্ছে যে সমস্ত প্রাণী অন্য জীবের উপর বিজ্ঞানের ভাষায় নির্ভর করে, তাদেরকে আমরা পরজীবী বিদ্যা বলে থাকি। এবং পরজীবীর কারণে অনেক সময় দেখা যায় মানুষ বা অন্যান্য প্রাণী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তো পরজীবিতা, এই সমস্ত পরজীবী প্রাণীগুলোর জীবন চক্র এবং তারা কিভাবে হিউম্যানের ক্ষতি করে থাকে সেই সমস্ত নিয়ে পরজীবী বিদ্যায় আলহামদুলিল্লাহ আলোচনা করা হয়ে থাকে। মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞানে মাছ, মাছের উৎপাদন, মাছের কিভাবে মাছ চাষ করতে হবে, তারপর হচ্ছে মাছের যে ব্যবস্থাপনা, মাছ কিভাবে সংরক্ষণ করা যায়, মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় এবং মাছ দ্বারা কিভাবে আলহামদুলিল্লাহ দেহের চাহিদা বা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, এগুলি নিয়ে আলহামদুলিল্লাহ মৎস্য বিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। কীট তত্ত্ব। কীট পতঙ্গ নিয়ে এ শাখায় আলোচনা করা হয়ে থাকে। আমরা জানি যে অনেক কীট পতঙ্গ রয়েছে যেগুলি হচ্ছে উপকারী এবং অপকারী দিক রয়েছে, তারা ক্ষতিও করে থাকে বা উপকারও করে থাকে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি তাহলে দেখতে পাবো যেমন মৌমাছি, আলহামদুলিল্লাহ এটি প্রচুর উপকারী দিক রয়েছে। যেমন এরা আমাদেরকে আলহামদুলিল্লাহ মধু দিচ্ছে, এতে থেকে আমরা মোম পেয়ে থাকি। আবার দেখা যাচ্ছে যে ধানের পোকা যারা ধান গাছের ক্ষতি করে। তো এই সমস্ত যারা যে সমস্ত জীব বা কীট পতঙ্গ রয়েছে তাদের উপকারী অপকারিতা দিক রয়েছে, তাদের ক্ষয়ক্ষতিও, তারা কিভাবে ক্ষয়ক্ষতি করে, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়,
দমন করা যায়, এগুলি নিয়ে আলহামদুলিল্লাহ কীটতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। অণুজীব বিজ্ঞান। অণুজীব অর্থ সেই সমস্ত জীব যাদেরকে দেখতে হলে আমাদের মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই সমস্ত অণুজীব ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে, তাদেরকে নিয়ে অণুজীব বিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। কৃষি বিজ্ঞান। এগ্রিকালচারাল কান্ট্রিগুলোতে কৃষি উৎপাদিত যে সমস্ত পণ্য রয়েছে, সেই সমস্ত পণ্যের ফলন, সেই সমস্ত পণ্যের বাজারজাতকরণ, সেই সমস্ত পণ্যের উৎপাদন বৃদ্ধি, সেই সমস্ত পণ্য কিভাবে ভালো ফলানো যায়, সেগুলো নিয়ে কৃষি বিজ্ঞানে আলহামদুলিল্লাহ আলোচনা করা হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞান। হিউম্যান বডিতে যে সমস্ত রোগ ডিজিজ হয়, তাদের শনাক্তকরণ, তাদের চিকিৎসা, তাদের কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বা সংক্রমণ না হতে দেওয়া, এগুলি উপায় নিয়ে আলহামদুলিল্লাহ চিকিৎসা বিজ্ঞান আলোচনা করে থাকে। জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি হচ্ছে, যেমন আমরা আজকে উচ্চ ফলনশীল ধান দেখতে পাই, এই উচ্চ ফলনশীল ধান হচ্ছে আলহামদুলিল্লাহ জিন প্রযুক্তির অবদান। বিজ্ঞানের ভাষায় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ডিএনএ এর সংমিশ্রণ, অর্থাৎ একটি ধানের ডিএনএ এর সাথে অন্য একটি ধানের ডিএনএ কে মিক্স আপ করার পর দেখা যাচ্ছে নতুন প্রজাতির একটি ডিএনএ সমৃদ্ধ একটি ধান উৎপাদন আলহামদুলিল্লাহ করা যায়। এই যে প্রযুক্তি অবলম্বন করে এই কাজগুলি করা হয়, এগুলো মূলত জিন প্রযুক্তি। এই শাখায় জিনের প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত আলোচনা করা হয়ে থাকে। প্রাণ রসায়ন। জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, অর্থাৎ প্রাণীর ভিতরে রাসায়নিক বা প্রাণীর দেহের ভিতরে রাসায়নিক কার্যাবলী, বা আমরা নরমালি ভাবে বিভিন্ন যে ওষুধ খাই, অনেকটাই দেখা যায় কেমিক্যালস ম্যাটেরিয়ালস, তার ভিতরে যে কিভাবে কাজ করে, তারা কিভাবে যে তাদের ইফেক্ট বা প্রভাব বিস্তার করে, এগুলি নিয়ে আলহামদুলিল্লাহ প্রাণ রসায়নের আলোচ্য বিষয়। মৃত্তিকা বিজ্ঞান। মৃত্তিকা বিজ্ঞান নিয়ে মাটি, মাটির গঠন, এই মাটিতে কি ধরনের ফসল ভালো জন্মে, এই মাটির চারিপাশে পরিবেশ, মাটিতে পানির উপাদান, মাটি শক্ত না নরম, এগুলি নিয়ে আলহামদুলিল্লাহ মৃত্তিকা বিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। এবং কৃষি প্রধান দেশগুলোতে মৃত্তিকা বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। পরিবেশ বিজ্ঞান। বর্তমান বিশ্বে পরিবেশ বিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের চারিপাশে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি, তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দূষিত বাতাস বা দূষিত গ্যাসের বৃদ্ধি, যেগুলো আমাদের পরিবেশকে হ্যাম্পারাইজড করে দিচ্ছে। এই সমস্ত পরিবেশ থেকে কিভাবে দূষণ থেকে আলহামদুলিল্লাহ রক্ষা করা যায়, পরিবেশের চারিপাশে যে গাছপালা রয়েছে, সেই সমস্ত গাছপালা কিভাবে আলহামদুলিল্লাহ রক্ষা করা যায়, তাদের যে কিভাবে বৃদ্ধি করা যায়, গাছের উৎপাদন এবং গাছ রোপণ কিভাবে বৃদ্ধি করা যায়, এভাবে পরিবেশের ভারসাম্য আলহামদুলিল্লাহ কিভাবে রক্ষা করা যায়, তা পরিবেশ বিজ্ঞানের আলোচ্য বিষয়। সমুদ্র বিজ্ঞান। সমুদ্র ও সমুদ্র সম্পদ নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। আমরা সমুদ্রের নিচেও খুব সুন্দর একটি জগৎ দেখতে পাই, যেখানে মাছ রয়েছে, যেখানে সমুদ্রের বড় বড় প্রাণী রয়েছে, নিচে উদ্ভিদ রয়েছে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সমুদ্রের নিচে থেকে উত্তোলন করা হয়,
বিভিন্ন ধরনের মূল্যবান পাথরও সমুদ্রের নিচে থেকে উত্তোলন করা হয়। তো এই সমস্ত সমুদ্র, সমুদ্রের চারিপাশে পরিবেশ, সমুদ্রের অভ্যন্তরীণ পরিবেশ, সমুদ্রের সম্পদ নিয়ে সমুদ্র বিজ্ঞানে আলহামদুলিল্লাহ আলোচনা করা হয়ে থাকে। বন বিজ্ঞান। বন, বনজ সম্পদ, বনের যে সমস্ত ব্যবস্থাপনা, বন উজাড় যাতে না হয়ে যায়, বন সংরক্ষণ যাতে হয়, বনের থেকে যাতে বনজ সম্পদ কেউ লুট করে নিয়ে না যায়, তার অবৈধ ব্যবহার যাতে না হয়, এগুলি নিয়ে আলহামদুলিল্লাহ বন বিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি হচ্ছে মানুষ এবং পরিবেশের কল্যাণে জীব প্রযুক্তির টেকনোলজি দ্বারা কিভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ জীবের এবং পরিবেশের মধ্যে কম্বিনেশন বজায় রাখার জন্য টেকনোলজি ইউজ করা যায় কিভাবে, সেটা জীব প্রযুক্তির আলোচ্য বিষয়। ফার্মেসি। আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে বিভিন্ন মানুষ রোগের কারণে ওষুধ খেয়ে থাকে। এই সমস্ত ওষুধ শিল্প কিভাবে আধুনিকায়ন হয়, কিভাবে নতুনত্ব লাভ করে, কিভাবে তারা নতুন নতুন প্রবলেমের আলহামদুলিল্লাহ সমাধান আসে। যেমন দেখা যায় যে নতুন ডিজিজের ক্ষেত্রে নতুন ওষুধ আবিষ্কারের সম্ভাবনা, বা এই সম্পর্কিত যে জ্ঞান বা এই সম্পর্কিত যে রিসার্চ, এবং শুধুমাত্র রিসার্চই নয়, তাদের প্রয়োগ এবং এই সাথে বিজ্ঞানের প্রযুক্তির যে ব্যবহার, এগুলি নিয়ে আলহামদুলিল্লাহ ফার্মেসিতে আলোচনা করা হয়ে থাকে। বন্য প্রাণীবিদ্যা। এই শাখায় বনের যে সমস্ত প্রাণী রয়েছে, সেই সমস্ত প্রাণীর সংরক্ষণ, সেই সমস্ত প্রাণীর প্রজাতি বিলুপ্ততা রোধ, সেই সমস্ত প্রাণী যে কমে যাওয়া রোধ করা, সে সমস্ত প্রাণীকে অবৈধভাবে ধরে নেওয়া থেকে রোধ করা, এগুলি আলহামদুলিল্লাহ বন্য প্রাণীবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স শাখায় জীবের সাথে কম্পিউটার প্রযুক্তি নির্ভর বিভিন্ন ধরনের কাজ, প্রবলেমের সলিউশন, ব্যাখ্যা, বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়। তার মানে আমরা এখানে খুব সুন্দর একটি সেতুবন্ধন দেখতে পাচ্ছি পদার্থবিদ্যা এবং জীববিদ্যার মধ্যে। কম্পিউটার একটি পদার্থবিজ্ঞানের অংশ এবং যে ডিএনএ বা জীববিজ্ঞানের অংশ হচ্ছে প্রাণীর অংশবিশেষ। তো কম্পিউটারকে ইউজ করে কিভাবে আমরা জীবদেহের এই সমস্ত ব্যাপার নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আলহামদুলিল্লাহ করতে পারি, তা বায়ো ইনফরমেটিক্সে আলোচনা করা হয়ে থাকে।